আগস্ট 2020 উত্তরপ্রদেশের হস্তিনাপুরের পটারি পাওয়া গিয়েছিল, কিন্তু এই পটারিগুলি ছিল অহিচ্ছত্রা, যাকে মহাভারতে 3000 খ্রিস্টপূর্বাব্দ এর পাঞ্চালের রাজধানী বলা হয়েছে। তবে এই পটারিগুলি অহিচ্ছত্রা থেকে হস্তিনাপুর কিভাবে পৌঁছলো? এদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? এটা কি সেই সময়ের যখন দ্রৌপদী পাঞ্চালের রাজকুমারী ছিলেন এবং 3000 খ্রিস্টপূর্বাব্দে পাণ্ডবদের সাথে বিবাহের পরে হস্তিনাপুরে গিয়েছিলেন? এবং এই পটারিগুলির কার্বন ডেটিং করার পর জানা যায় যে এই পটারিগুলি 3000 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু এক মিনিট, এইটা কোনো এমন প্রমাণ নয় যে মহাভারত কি সত্যি তার প্রমাণ করবে। হস্তিনাপুর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনালী গ্রামে এএসআই 5000 বছরের পুরনো যোদ্ধা রথ খুঁজে পেয়েছিলেন। এই রথটি 3000 খ্রিস্টপূর্বাব্দের সময় যখন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এবং যদি আমরা পুরাণের মতে এই কথাটি বিবেচনা করি, মহাভারতের যুদ্ধের পর কৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দ্বাপর যুগের সমাপ্তি বলা হয়েছে, যার পরেই কলিযুগের শুরু হয়েছিল। এবং ভারতকে শূন্য এবং বরদান গণিতত্ত্ব আর্যভট্টের মতে কলিযুগ 3102 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। তাহলে কি এই সমস্ত কথা এটাই বলে যে মহাভারত কোনো গল্প নয়, বরং ভারতের আসল ইতিহাস? চলুন জানি এই প্রশ্নের উত্তর। ইন্ডিয়ান ট্যুরে আপনাকে স্বাগত জানাই। এখন যে কোনো সত্যের মূলে পৌঁছানোর জন্য তার প্রতিটা দিক যাচাই করা জরুরি, এবং সেই জন্যই আমরা শুরু করব মহাভারতের ইতিহাস দিয়ে। মহাভারতকে ব্যাসদেব অষ্টাদশ পর্বে অর্থাৎ সেকশনে লিখেছিলেন, যার মধ্যে 1 লাখ পদ এবং 14 লাখ শব্দ আছে। আর 14 লাখ শব্দে অর্থাৎ কৌরব পাণ্ডবদের মধ্যে মহাযুদ্ধকে দেখানো হয়েছে। কিন্তু মহাভারত শুধু মহাযুদ্ধের কবিতা নয়, এর মাধ্যমে পুরনো হিন্দু ধর্মের আদর্শগুলিকে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে, যার মধ্যে আপনি ভগবদ্গীতা এর সাথে দময়ন্তী, শকুন্তলা, পুরুরবা এবং উর্বশী, সাবিত্রী, সত্যবান, কশ্যপ এবং দিব্যবাণী, বিশেষ শৃঙ্গার এর সঙ্গে রামায়ণেরও একটি ছবিরূপ আপনি দেখতে পাবেন। এবং যদি আমরা জ্যোতিষ, নক্ষত্র এবং প্রত্নতত্ত্বের মতে দেখি, তাহলে মহাভারতের সময় 5000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই পাই। এখন আমরা আমাদের প্রথম পয়েন্ট এর দিকে এগোই, যা হলো ভাষায় ডিকোডিং। ব্যাসদেব মহাভারতকে পরিষ্কার শব্দে ইতিহাস বলেছেন, অর্থাৎ হস আকার, যে কথা হয়ে গেছে, যা খুব প্রাচীন, মানে প্রাচীনই। আর এখানে এই কথাটি ভাবার মতো যে মহাভারত লেখকদের যদি কবিতা বা গল্প লিখতে হতো, তবে তারা এটিকে মহাকাব্য বা কথা বলতেন না, বা ইতিহাসও কখনো বলতেন না। এবং আমাদের ইতিহাস থেকে সেই যুগছেন আধ্যাত্মিকতা হোক বা দৈনন্দিন জীবনের যাপনের পদ্ধতি। যেমন অর্জুন এর পুত্র অভিমন্যু সম্পর্কে পড়ে আমরা জানতে পারি যে কোনো জিনিসের অর্ধেক জ্ঞান বিপজ্জনক হতে পারে। আবার কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ সম্পর্কে পড়ে আমরা জানতে পারি যে এটাই আপনাকে সঠিকের সাথেই দাঁড়াতে হবে, সে আপনার পরিবারই কেন না হোক। এবং এমন জীবন পরিবর্তনকারী নীতিগুলি। চলুন এখন দেখা যাক প্রমাণের কথা। আশ্চর্য বিষয়, মহাভারতের কলিযুগের বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এমন একটি যুগ যেখানে মানুষের মধ্যে ভালোবাসা নয়, ব্যবসা থাকবে। সারা বিশ্বে মন্দ, কষ্ট এবং সমস্যাগুলির কালো মেঘের প্রলয় নেমে আসবে, যেখানে বারবার মানুষের মধ্যে ঝগড়া হবে, যা আজকে আমাদের দুনিয়ায় দেখে সত্যিই মনে হয়। এবং এই সব কিছু কাকতালীয় হতেই পারে না, এটিকে প্রমাণ ছাড়া বিশ্বাস করা কঠিন হতে পারে। তাই চলুন এগিয়ে যাই এবং দেখি কি সেই প্রমাণগুলো যা মহাভারতের সত্য হওয়ার চিৎকার করে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু যাদের অস্বীকার করা অসম্ভব। সেই জন্য ভারতের সত্যের প্রমাণগুলিকে লিখিত প্রমাণের মধ্যে দেখা যাক। মহাভারতের সময়কালে সঙ্গম প্রমাণ। সঙ্গমকে দক্ষিণ ভারতের মানুষেরা তাদের আকাশের একজন কবির দ্বারা রচিত বলে মনে করেন। সঙ্গমের লেখা হয়েছিল যে রাজা উদয়ন, যিনি ইতিহাসের একজন বিখ্যাত রাজা ছিলেন, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় লোকেদের খাবার খাইয়েছিলেন। এবং যদি আমরা আমাদের ইতিহাসের পাতা উল্টাই, তবে আমরা ইতিহাসে এমন একটি যুদ্ধ পাব যা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে লড়াই হয়েছিল। এবং যেমনটি আমি বললাম, সঙ্গমকে দক্ষিণ ভারতের ইতিহাসে বলে মনে করা হয়, তাই এতে লেখা কথাগুলিও সত্য হতে পারে। বিশ্বের সামনে প্রথমবারের মতো ব্রিটিশ ঐতিহাসিক এবং জার্মান ইন্টারপেলজিস্টের দ্বারা 1950-এর দশকে একটি নথি উপস্থাপন করা হয়েছিল। কেরালা ইউনিভার্সিটির একজন অধ্যাপক এটি 1983 সালে পান। এতে বলা হয়েছিল যে এই নথিটি ভারত এবং ভারতের 3105 বছর পরে লেখা হয়েছিল। এই স্ক্রিপ্টটি সংস্কৃততে লেখা হয়েছিল।
এই লিখিত তথ্য থেকে মহাভারতের 3101 খ্রিস্টাব্দ লেখা হয়েছিল। এবং যেমনটি আমি আপনাকে আগে বলেছিলাম, মহাভারত শেষ হওয়ার পরেই 3102 খ্রিস্টাব্দতেই কলিযুগে শুরু হয়েছিল। লিখিত প্রমাণের পাশাপাশি মহাভারতের সত্যকে প্রমাণ করার পরবর্তী প্রমাণ এই প্রমাণ অনুযায়ী উত্তর ভারতে বেশি স্থানে প্রত্নতাত্ত্বিক প্রমাণ শনাক্ত করা হয়েছে, যা হুবহু মহাভারতের বর্ণিত শহরগুলির সাথে মিলে যায়। এবং এর প্রথম উদাহরণ হলো হস্তিনাপুর, যেখানে পটারি পাওয়া গিয়েছিল। উত্তরপ্রদেশে অবস্থিত হস্তিনাপুরের মহাভারতের সময়ে কৌরবদের রাজধানী ছিল। পটারিগুলিতে বলা হয়েছে, কিন্তু এই পটারিগুলি শুধু হস্তিনাপুরেই নয়, একই ধরনের পটারি মথুরা, কুরুক্ষেত্র এবং কাম্পিল্যতেও পাওয়া গিয়েছিল। অর্থাৎ মহাভারতের একে অপরের সাথে যুক্ত বলা সমস্ত রাজ্যগুলি সত্যি একে অপরের সাথেই যুক্ত ছিল। দ্বিতীয় উদাহরণ, শিনৌলি গ্রাম। হস্তিনাপুর থেকে 90 কিলোমিটারের দূরে অবস্থিত একটি গ্রামে, এই গ্রামে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 50 বছরের পুরনো যুদ্ধরথ খুঁজে পেয়েছিলেন, এর সাথে সাথে পুরনো তলোয়ার এবং অন্য কবরের অবশেষও। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এটি দিল্লির মহাভারতের সময় ইন্দ্রপ্রস্থ থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। এবং এএসআই এর পরিচালক সঞ্জয় মন্ত্রুজুল এই কথাটি জানিয়েছেন যে এটি অশ্ব দ্বারা চালিত হতো একটি রথ, যা মহাভারতের সময় ব্যবহার হতো। এবং 3000 খ্রিস্টপূর্বাব্দের সময়ে হওয়া যুদ্ধের এই উদাহরণ প্রমাণ করে। তৃতীয় উদাহরণ, দ্বারকা নগরী। মহাভারতের এই শৈল পর্বে 44তম অধ্যায়ে লেখা আছে, ভগবান কৃষ্ণের দ্বারকা নগরী দুর্গের দেয়াল দিয়ে ঘেরা ছিল, যেখানে অনেক ঘাট ছিল এবং এটি সমুদ্রের তীরে অবস্থিত ছিল, যা পরে সমুদ্রের ঢেউয়ে বিলীন হয়ে গিয়েছিলেন। এবং আশ্চর্যের বিষয় হলো, ম্যারিন আর্কোলজিও লোকেরা গুজরাটের উপকূলে ডুবে যাওয়া দ্বারকা নগরীরও খোঁজ পেয়েছেন, যার কার্বন ডেটিং করলে বোঝা যায় এই কথাটি সামনে আসে যে 3000 খ্রিস্টাব্দ থেকে 15000 খ্রিস্টপূর্বাব্দেই ছিল। শুধু তাই নয়, 1965 সালে শুরু হওয়া এই খননের পর জলে ডুবে থাকা শহরটি যে লে আউট পাওয়া গিয়েছিল এবং তার দুর্গের দেয়ালগুলিও যে অবস্থান পাওয়া গিয়েছিল, তা হুবহু মহাভারতের শৈল পর্বের লেখা বর্ণনাগুলির সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ দ্বারকা নগরী সত্যিই বিদ্যমান ছিল। তাই তো এর নকশা এবং বিবরণ মহাভারতে লেখা হয়েছে। এবং যদি দ্বারকা নগরী সত্যি হয়, তবে ভগবান কৃষ্ণ এবং মহাভারত বর্ণিত অন্যান্য লোকেরাও সত্যি হবেন। সিইআরএ এবং ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও এই নগরীকে দ্বারকা বলে মনে করেছেন। ডিসকভারি চ্যানেলের প্রযোজক এক্সপ্লোরার জোসুয়া কে হিডলি নিজেও সেখানে গিয়ে পরিদর্শন করেছেন। চতুর্থ উদাহরণ, লাক্ষাগৃহ। মহাভারতে আপনি লাক্ষাগৃহ এর নাম অবশ্যই শুনে থাকবেন। এই প্রাসাদটি পাণ্ডবরা তাদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস শেষ করে ফেরার পর নির্মাণ করেছিলেন। এবং মহাভারতের যুগে এমন এক ধরনের উপাদান ছিল যাকে হিন্দিতে লাখ বলা হয়, তা দিয়ে এটি তৈরি করা হয়েছিল, যা তৈরি করা খুব সহজ ছিল। এবং এই সুযোগের সদ্য ব্যবহার করেছিলেন কৌরবরা। এই প্রাসাদ তৈরি করে তার সাথে পাণ্ডবদের পুড়ে ছাই করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পাণ্ডবরা এর আভাস পেয়ে নিজেদের বাঁচানোর জন্য একটি সুড়ঙ্গ ব্যবহার করেছিলেন। এবং 3000 বছরের পুরনো এই সুড়ঙ্গটিকে উত্তরপ্রদেশের মিরাট জেলায় বারওয়ানাতে, যাকে মহাভারতের বারনাবাদ বলা হতো, সেখানে পাওয়া গেছে। এবং এএসআই এখন এই নিয়ে গবেষণা করছে, কিন্তু এই কথাগুলিকে একেবারে অস্বীকার করা যায় না যে এখনো পর্যন্ত বলা সমস্ত গ্রাম এবং তাদের আশেপাশের গ্রামগুলিতেও পটারি এবং একই ধরনের আরও অনেক প্রমাণ পাওয়া গেছে, যা এই কথাটি একেবারেই পরিষ্কার করে দেয় যে মহাভারত আসলে সত্যি ছিল এবং এর সাথে যুক্ত এই সমস্ত জায়গাগুলিও। কিন্তু বন্ধুগণ, যদি আপনি ভাবছেন যে এত প্রমাণ থাকার পরেও কেন কিছু লোক মহাভারতকে অস্বীকার করে, তাহলে চলুন ওই দিকে একবার নজর দেওয়া যাক। মহাভারত 3000 খ্রিস্টপূর্বাব্দের সময় সত্যি ঘটেছিল এবং দক্ষিণ ভারতের চেরা রাজা উদয়ন চেরা লোটন 105 থেকে 130 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।
তাই মহাভারতে তার কোনো অবদান থাকা অসম্ভব। এবং শুধু তাই নয়, নীলেশ অক, যিনি তার জ্যোতিষ গবেষণার মাধ্যমে ভগবান রাম এর জন্ম তারিখ পর্যন্ত বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, তার মতে যদি মহাভারত বর্ণিত জ্যোতিষ সংক্রান্ত বর্ণনাগুলি দেখা যায়, তবে মহাভারতের সময়রেখা 5561 খ্রিস্টপূর্বাব্দ আসে। কারণ তার মতে মহাভারতের বর্ণনায় বলা হয়েছে যে সেই সময়ে সপ্তর্ষি মণ্ডল তারা বৈশিষ্ট্য ছিল এবং সমস্ত একই পরিস্থিতিতে 5561 খ্রিস্টাব্দ পূর্বতের সময় হয়েছিল। তাই মহাভারতের সময়ে এই একই সময়ে হওয়া সম্ভব। কিন্তু যদি মহাভারত 5561 খ্রিস্টপূর্বাব্দেই ঘটে থাকে, তবে আমাদের এখনো পর্যন্ত পাওয়া সমস্ত প্রমাণ যা মহাভারত সম্পর্কে বলে যে এটি 3000 খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল, সবই মিথ্যা হয়ে যায় তাহলে। তবে যতটা এই কথাটিকে সত্য এবং মিথ্যা প্রমাণ করা জরুরি, ততটাই জরুরি এটি যে প্রত্নতত্ত্বের গল্পগুলি যেমন শিক্ষা এবং নিয়ন্ত্রণ শেখানোর জন্য লেখা হয়েছে, তেমনই হয়তো মহাভারতকে আমাদের শিখনের জন্য বোঝানো হয়েছে। হতে পারে মহাভারতের শরীরের বাইরে নয়, একজন মানুষের মনের যুদ্ধ, যেখানে পঞ্চপাণ্ডব মানুষের ভিতরের ভালো গুণগুলি এবং কৌরব এবং ধৃতরাষ্ট্র মানুষের খারাপ মনোভাব। ধৃতরাষ্ট্র তার অন্ধত্বের কারণে ভিতরের খারাপ দিকগুলিকে উপেক্ষা করেছেন। হতে পারে যুধিষ্ঠির একজন মানুষের সত্যতা এবং ধর্ম, ভীম হলো শক্তি, নকুল ও সহদেব একজন মানুষের জ্ঞান, আর অন্যদিকে দুর্যোধন হলো মানুষের রাগ। পুরোনো সময়ে গল্প দিয়ে এই তথ্যগুলিকে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো এবং পুরোনো সময়ে কোনো আইন ইত্যাদি ছিল না। গল্পের ব্যাখ্যা থেকেই সঠিক এবং ভুলের সিদ্ধান্ত নেওয়া হতো এবং ভুল মানুষকে সমাজ থেকে বহিষ্কার করা হতো। তেমনই প্রকৃতিভাবে আমাদের রাগকে আমাদের মন এবং বুদ্ধির শক্তি দিয়ে শেষ করতে, যেমন প্রতিদিন ব্যায়াম, যোগা, তার মধ্যে মেডিটেশনও অন্তর্ভুক্ত করার মাধ্যমে কেবল আমাদের মন শান্ত হয় না, বরং আমাদের রাগ এবং অন্য উচ্চ আবেগের উপরেও আমরা নিয়ন্ত্রণ নিতে পারি। এবং শুধুমাত্র এই শিক্ষাটিই নয়, আজ মহাভারতে এমন অনেক গল্প আছে যেখান থেকে আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাই। এই বিষয়ে আপনার কি মতামত? ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস হলো, মহাভারত যদি হয়েও থাকে, তবে তার ধর্ম এবং অধর্মের লড়াই অবশ্যই হতে পারে। সমস্ত জাদু এবং অলৌকিকতা বাদ দিয়ে, অথবা এমনও হতে পারে এটি একটি কাল্পনিক গল্প ছিল যা সমাজে সঠিক এবং ভুলকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছিল। কারণ যেমনটি আমি বললাম, পুরোনো সময়ে কোনো আইন ছিল না, কোনো আদালতও ছিল না, তাই গল্প দিয়েই সঠিক ভুল এর ব্যাখ্যা করা হতো। এই নিয়ে তো দ্বন্দ্ব থেকেই যাবে বন্ধুগণ। যদি আপনার মনে হয় মহাভারত একটি গল্প, তবে নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি মনে হয় মহাভারত একটি সত্য ঘটনা, তবে সেটিও নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং DRX স্বরূপ মণ্ডলের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন, শিখতে থাকুন এবং বড় হতে থাকুন।